হেনরি ফেওল কে ছিলেন? হেনরি ফেওল ছিলেন আধুনিক ব্যবস্থাপনার জনক। অনুরূপভাবে আপনারা F.W. টেলরের মতো করে তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এভাবে দেখে নেবেন, চোখ বন্ধ করে কল্পনা করবেন, আপনি পরীক্ষার হলে হুবহু দেখতে পাবেন। জাস্ট দেখবেন এখানে একটা ছবি আছে, হেনরি ফেওলের ছবি, নিচে তার নাম দেওয়া আছে, পাশে সাল দেওয়া আছে। তার জন্মসাল 1841, মৃত্যুবরণ করেন তিনি 1925 সালে। তা জন্মগ্রহণ 1841 সালে ইস্তাম্বুল, তুরস্কে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন 1925 সালে। তার পেশা কি ছিল? হেনরি ফিওল পেশায় ছিলেন একজন খনি প্রকৌশলী এবং পরবর্তীতে ব্যবস্থাপক। তাহলে তার দুইটাই পেশা। প্রাথমিকভাবে প্রথমে তিনি ছিলেন খনি প্রকৌশলী, এরপর ছিলেন ব্যবস্থাপক। আর তার উপাধি হচ্ছে, দুইটা উপাধি গুরুত্বপূর্ণ। তাকে প্রশাসনিক তত্ত্বের জনক বলা হয় এবং আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। হেনরি ফেয়ালকে কি বলা হয়? প্রশাসনিক তত্ত্বের জনক অথবা প্রশাসনিক ব্যবস্থাপনার জনক এবং আধুনিক ব্যবস্থাপনার জনক। হেনরি ফিওল মারা যাওয়ার পরে দেখেন, হেনরি ফিওল 1925 সালে মারা গেছে। এরপর 1950 সাল থেকে বর্তমান যুগ পর্যন্ত এখনো তো ব্যবস্থাপনার আরেকটা যুগ চলতেছে, আধুনিক যুগ চলতেছে। তাহলে আধুনিক যুগে এই ব্যবস্থাপনায় যে অবদান রাখেন, ওই ভদ্রলোকের নাম হচ্ছে পিটার এফ ড্রাকার। পিটার এফ ড্রাকার। এজন্য হেনরি ফিওলের পরে যদি কাউকে আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে ধরা হয়, তিনি হচ্ছেন পিটার ড্রাকার। তাহলে পরীক্ষায় এখন আপনারা কোনটা দিবেন, এটা নিয়ে একটা কনফিউশন হইতে পারে। আপনি পরীক্ষায় কোনটা দিবেন? যদি পরীক্ষায় প্রশ্ন আছে, পরীক্ষা যদি প্রশ্ন হয় পরীক্ষা যদি প্রশ্ন হয় আধুনিক ব্যবস্থাপনার জনককে, যদি আপনি পরীক্ষায় অপশন দেখেন হেনরি ফিওল, অবশ্যই হেনরি ফিওল। যদি দেখেন হেনরি ফিওল নাই, পিটার ড্রাকার আছে, তাহলে আপনি দিবেন পিটার ড্রাকার। অর্থাৎ পরীক্ষা যদি দেখেন অপশন এরকম আছে, হেনরি ফিওল, F.W. টেলর, তারপর হচ্ছে পিটার ড্রাকার ধরেন নাই, পিটার ড্রাকার ছাড়া যদি থাকে হেনরি ফিওল, F.W. টেলর, তারপর ধরুন এল গ্যান্ট, লিলিয়ান গিলব্রেথ, এভাবে দেয়া হলো, তাহলে এখান থেকে হেনরি ফিওল। আবার দেখেন সেম প্রশ্নটা করলো, আধুনিক ব্যবস্থাপনার জনককে, হেনরি ফিওল বাদ দিয়ে তার পরিবর্তে নাম দিয়ে দিল পিটার ড্রাকার। এখন দেখা যাবে এখানে অনেকে চিন্তা করবে হেনরি ফিওল যেহেতু নাই, উত্তর ভুল আছে। অনেকে এরকম বুদ্ধি করে কি করবে, এটা ফাঁকা রেখে চলে আসবে, তার মানে আপনার নাম্বারটা ওখানে আপনি পান নাই, আর নাম্বারটা ওখানে মিস করে ফেলছেন। তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় মাথায় রাখতে হবে, সচেতন ভাবে আনসার করতে হবে। পরীক্ষা যদি অপশন দেখেন হেনরি ফিওল আছে, হেনরি ফিওল আনসার করবেন। হেনরি ফিওল না থাকলে পিটার ড্রাকারকে আনসার করবেন। কেন করবেন? কারণ 1925 সালের আগ পর্যন্ত তখন আধুনিক ব্যবস্থাপনার জনক ছিল কে? হেনরি ফিওল। 1950 সাল থেকে যেহেতু আরেকটা আধুনিক, এখন যুগে বর্তমানের জন্য আধুনিক ব্যবস্থাপনা বর্তমান চলতেছে, এই সালের মধ্যে এই যুগ অবদান রাখেন পিটার ড্রাকার, এজন্য তাকেও আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে ধরা হয়। মনে থাকবে? এরপর আমরা দেখি তার কর্মজীবন। 1860 সালে এসএ কমেন্ট্রি এসএ কমেন্ট্রি ফোরস্যাম বোল্ট এর একটি খনিতে প্রকৌশলী হিসেবে তিনি নিযুক্ত হয়ে 1888 সালে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে পদোন্নতি পান। তার মানে তিনি তার ক্যারিয়ার, তার পেশাটা শুরু করেন খনি প্রকৌশলী হিসেবে 1888 সালে। না, তিনি ক্যারিয়ার শুরু করেন 1860 সালে। কত সালে? 1860 সালে। তখন ছিলেন খনি প্রকৌশলী। এরপর 1888 সালে তিনি পদোন্নতি পান, প্রকৌশলী থেকে তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হয়ে যান, ম্যানেজার হয়ে যান। এরপর 1918 সালে তিনি অবসর গ্রহণ করেন। এরপর আমরা দেখি হেনরি ফিওলের শিল্প প্রতিষ্ঠানের কাজগুলোকে তিনি 6টি স্বতন্ত্র অংশে ভাগ করেন। 6টি স্বতন্ত্র অংশে তিনি ভাগ করেন। তাহলে 6টা কাজ কি কি? একটা হচ্ছে কারিগরি কাজ, একটা হচ্ছে বাণিজ্যিক কাজ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান 6 ধরনের কাজ করে। তার হেনরি ফিওলের মতে একটা প্রতিষ্ঠান কয় ধরনের কাজ করে? একটা প্রতিষ্ঠানে 6 ধরনের কাজ থাকতে পারে। কিছু হচ্ছে কারিগরি কাজ, কিছু হচ্ছে বাণিজ্যিক কাজ, কিছু হলো অর্থনৈতিক কাজ, কিছু হলো নিরাপত্তার কাজ, কিছু হিসাব রক্ষণের কাজ, কিছু ব্যবস্থাপনার কাজ। তাহলে একটা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে হেনরি ফিওল কয়টি অংশে ভাগ করেন? এরকম একটা প্রশ্ন হইতে পারে। তাহলে 6টা অংশে ভাগ করেন। একটা প্রতিষ্ঠানে কত ধরনের কাজ থাকে? 6 ধরনের কাজ থাকে। এটা কে বলেছেন? হেনরি ফিওল বলেছেন। তাহলে কারিগরি কাজগুলোর মধ্যে কি কি থাকবে? উৎপাদন,
নির্মাণ, সংযোজন। উৎপাদন, নির্মাণ এবং সংযোজন। যদি আপনাকে বলা হয় উৎপাদন কোন ক্যাটাগরির কাজ অথবা উৎপাদন কোন ধরনের কাজ, তাহলে এটা হচ্ছে কারিগরি কাজ। নির্মাণের কাজগুলো কারিগরি কাজ, সংযোজনের কাজগুলো কারিগরি কাজ। যদি আপনাকে বলা হয় ক্রয় বিক্রয় কোন ধরনের কাজ, এটা বাণিজ্যিক কার্যাবলী। যদি বলা হয় বিনিময় কোন ধরনের কার্যাবলী, বিনিময় হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী। অর্থ সংক্রান্ত কাজ কোনগুলো, অর্থ সংক্রান্ত কাজ হচ্ছে মূলধনের অনুসন্ধান করা এবং কাম্য ব্যবহার করা। মূলধন কোথা থেকে আসবে, বিনিয়োগ কিভাবে হবে, এগুলোকে আপনি অনুসন্ধান করবেন এবং এগুলোকে পাওয়ার পরে সঠিক ব্যবহার করতে জানা হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ। এরপর নিরাপত্তার কাজ কি কি, সম্পত্তি এবং ব্যক্তি রক্ষণাবেক্ষণ। হিসাব রক্ষণের কাজ কি কি, জমা খরচ মূল্য পরিসংখ্যান, এগুলো হচ্ছে হিসাব রক্ষণের কাজ। ব্যবস্থাপনার কাজ কি, ব্যবস্থাপনার কাজগুলোকেও তিনি 6টা ভাগে ভাগ করেন। এটা হচ্ছে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, আদেশ, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। যে কোনো একটা প্রতিষ্ঠানের কাজ লক্ষ্যের জন্য তাকে প্রথমত অনুমান করতে হয়, এরপর তাকে প্ল্যানিং করতে হয়, এরপর তাকে সংগঠিত করতে, সবকিছু রিসোর্স সংগঠিত করে যাদেরকে আপনি নিয়োগ দিলেন এদেরকে আপনি আদেশ দিবেন। এরপর প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করবেন, সর্বশেষ কন্ট্রোল করবেন সবগুলো কাজ পরিকল্পনা মতো হচ্ছে কিনা, কতটুকু হয়েছে কতটুকু বাকি আছে, বাকি যেটা হয় না কেন হয় নাই, এগুলো নিয়ে আপনি কন্ট্রোলিং সিস্টেমটা আমরা যে থাকে, কন্ট্রোলিং সিস্টেমের পরে আবার শুরু হবে আপনার পরবর্তী বছরের পূর্বানুমান, পরিকল্পনা। তাহলে এটা যেহেতু ব্যবস্থাপনা, এই কাজগুলো যেহেতু এভাবে চলমান থাকে, নিয়ন্ত্রণের পরে আবার পরিকল্পনা দিয়ে শুরু করতে হয়। এজন্য এই কাজগুলো চক্রাকারে চলে বলে এগুলোকে এই ব্যবস্থাপনা চক্র হিসেবেও ধরা হয়। দেখেন, যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্যাচ আছে। যদি পরীক্ষায় প্রশ্ন করে পরিকল্পনার পরের পদক্ষেপ কি, পরীক্ষা যদি প্রশ্ন হয় পরিকল্পনার পরবর্তী কাজ কি, সংগঠন। যদি প্রশ্ন হয় সংগঠনের পরবর্তী কাজ কি, আদেশ। যদি বলা হয় আদেশের পরবর্তী কাজ কি, সমন্বয়। যদি পরীক্ষা প্রশ্ন করা হয় সমন্বয়ের পরবর্তী কাজ কি, নিয়ন্ত্রণ। যদি পরীক্ষায় প্রশ্ন করা হয়, অর্থাৎ আগে যা বলছি এগুলো না আসলেও পরীক্ষা আসার মতো প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি, অথবা নিয়ন্ত্রণের পরবর্তী পদক্ষেপ কি। যদি পরীক্ষায় প্রশ্ন হয়, এখন অনেকে চিন্তা করে নিয়ন্ত্রণের পরে তো আর কিছুই নেই, এক্ষেত্রে আমরা পরীক্ষার হলে উত্তরটা ভুল করে ফেলি। এখন দেখেন, তো নিয়ন্ত্রণের পরে কি একটা প্রতিষ্ঠানের কাজ শেষ হয়ে যায়, তার কাজ আবার শুরু হয়। তাহলে কি দিয়ে শুরু করতে হয়, পরিকল্পনা দিয়ে শুরু করতে হয়। তার মানে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে পরিকল্পনা, নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি, পরিকল্পনা। বলেন এটা কেউ আর ভুল করবেন কিনা? এরপর আমরা দেখি ব্যবস্থাপনার সামগ্রিক কার্যক্রম কার্যকর করার জন্য 14টি মূলনীতি হেনরি ফেল প্রণয়ন করেন। সেই 14টা মূলনীতি হচ্ছে শ্রম বিভাগ বা কার্য বিভাগ। শ্রম বিভাগের মূল কথা কি, এখানে মূল কথা হচ্ছে এতে বিশেষায়নকে স্বাভাবিক নিয়মের অধীন করা হয়। কর্তৃত্ব এবং দায়িত্ব, এই নীতির মূল কথা হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব একে অপরের পরিপূরক। এই কথাটি কে বলেছেন, হেনরি ফেল। এভাবেও আসতে পারে নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতার মূল কথা হচ্ছে নিয়মানুবর্তিতা একজন নেতা সৃষ্টি করে। আপনি যদি একটা প্রতিষ্ঠানের যে হেড থাকবে, প্রধান থাকবে, তিনি তো ওই প্রতিষ্ঠানের নিয়মগুলো কি করবেন, ডিসিপ্লিনটা রক্ষা কি করবেন, সিস্টেমটা তিনি চালু করবেন। আমার প্রতিষ্ঠানে এই এই নিয়ম, এই এই ডিসিপ্লিন, এভাবে সবাইকে চলতে হবে, মানতে হবে। এখন সবাই যদি একটা করে নিয়ম মানায় তাহলে কি ওই প্রতিষ্ঠান চলবে? চলবে না। এটা কে সৃষ্টি করবে, যিনি লিড দিবেন তিনি এটাকে সৃষ্টি করতে হবে, তিনি এটাকে নিয়ম করে দিবেন। এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা এগুলো এগুলো সবাইকে মানতে হবে। সবাই যদি একটা করে নিয়ম মানায়, সবাই যদি নেতা হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান চলবে না। এরপর হচ্ছে আদেশের ঐক্য, ইউনিটি অফ কমান্ড। আদেশের ঐক্যের মূল কথা কি, মানুষ দ্বৈত আদেশ পালন করতে পারে না। মানুষকে দ্বৈত, আপনি যখন যে আদেশটা দিবেন তখন ওই আদেশটা তাকে কি করতে হবে, পালন করতে হবে। এরপর ধরুন এখন একটা আদেশ দিলেন, এরপর 10 মিনিট পর এটা আবার চেঞ্জ হয়ে গেল, 10 মিনিট পর আরেকটা কথা বলছেন, তাহলে এরকম হলে মানুষ এটা কি করতে পারে না, পালন করতে পারবে না, তার পক্ষে পালন করা সম্ভব না। দুই রকম যেন না হয়, দ্বিমুখী বলে না মানুষ, দ্বিমুখী সাপ, এরকম যেন না হয়, দুই রকমের কথাবার্তা যেন না হয়। নির্দেশনার ঐক্য, এই নির্দেশনা ঐক্যর এই নীতির মূল কথা কি, এই নীতির মূল কথা হচ্ছে একই ধরনের উদ্দেশ্য অর্জনের জন্য একগুচ্ছ কাজকে একটি খাত এবং একক পরিকল্পনার অধীনে আনতে হবে। এরপর
6 নম্বরে সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তির আনুগত্যশীলতা। ব্যক্তি, এটার মূল কথা হচ্ছে ব্যক্তি স্বার্থকে সাধারণ স্বার্থের অধীন স্থাপন করতে হবে। এরপর হচ্ছে পারিশ্রমিক। পারিশ্রমিকটা কেমন হইতে হবে? পারিশ্রমিক হইতে হবে ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রচেষ্টার জন্য পুরস্কার স্বরূপ। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, এটা হইতে হবে স্বাভাবিক নিয়মের অধীনে। জোড়াময় শিকল বা পদসোপান, এটা থাকতে হবে কেমন? কর্তৃত্ব পর্যায়ে এবং দলভিত্তিক কার্য সম্পাদন নীতির আলোকে এগুলা চলবে। শৃঙ্খলা, শৃঙ্খলা নীতির মূল কথা হচ্ছে প্রত্যেকের জন্য স্থান সুনির্দিষ্ট করে থাকবে। সাম্যতার মূল কথা হচ্ছে ন্যায় বিচার ও দয়ার ফলশ্রুতি। চাকরিকালের স্থায়িত্ব, মূল কথা হচ্ছে বর্ধিষ্ণু কারবার প্রতিষ্ঠান সবসময় স্থিতিশীল স্থিতিশীল থাকবে। উদ্যোগের মূল কথা হচ্ছে ব্যবসায়ের জন্য শক্তির উৎস। যদি বলা হয় ব্যবসায়ের শক্তির উৎস কি, ব্যবসায়ের শক্তির উৎস হচ্ছে ইনিশিয়েটিভ বা উদ্যোগ। একতাই বল, এটার মূল কথা হচ্ছে দলগত চেতনা, সবাই মিলে একটা টিম হয়ে কাজ করা, ইউনিটি হিসেবে কাজ করা। একসাথে সবাই যখন টিম ওয়ার্ক করবে তখন ওই প্রতিষ্ঠানের কাজ ভালো হয়। এরপর তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ আছে। অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এন্ড জেনারেল, এটা প্রথম প্রকাশিত হয় ফরাসি ভাষায় 1916 সালে। এই বইটা 1930 সালে জেনেভায় প্রকাশিত হয় ইন্ডাস্ট্রিয়াল এন্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন নামে। সর্বশেষ 1949 সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয় জেনারেল এন্ড ইন্ডাস্ট্রিয়াল